আসসালামু আলাইকুম এবং স্বাগতম কিকফুট বাংলাদেশের আরও একটি নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন। ফুটবল আমাদের রক্তে মিশে থাকা এক আবেগ, আর এই আবেগকে ধারণ করে আছে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ আমরা আলোচনা করব জাতীয় দলের বর্তমান পরিস্থিতি, স্প্যানিশ কোচ হেভিয়ের কাব্রেরার অধীনে দলের পারফরমেন্স এবং তার চুক্তি নিয়ে তৈরি হওয়া নানা বিতর্ক নিয়ে। কাব্রেরার আগমন ও র্যাঙ্কিংয়ের শুরু। 2022 সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন স্পেনের নাগরিক হেভিয়ার কাব্রেরা। তিনি যখন দায়িত্ব নেন তখন 2022 সালের জানুয়ারির প্রথম দিকে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল 186তম, আর 2023 সালের 16 জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের দেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 183তম, অর্থাৎ প্রায় আড়াই বছরে মাত্র 3 ধাপ উন্নতি। এই স্বল্প উন্নতি কি সন্তোষজনক? এই প্রশ্নটা থেকেই যায়। পারফরমেন্সের সারসংক্ষেপ ও বিশ্লেষণ। কাব্রেরার অধীনে দলের পারফরমেন্সকে মিশ্র প্রকৃতির বলা যায়। শক্তিশালী দলগুলোর বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স এখনও আশানুরূপ নয়। রক্ষণভাগে উন্নতি হলেও জয় ছিনিয়ে আনা বা অন্তত ড্র করার সক্ষমতা দেখাতে পারছে না দল। মালদ্বীপের বিপক্ষে জয় এবং ভারত ও লেবাননের বিপক্ষে ড্র ছিল কাব্রেরার সেরা অর্জন। তবে বড় দলগুলোর সাথে বড় ব্যবধানে হারার কারণে তিনি সমালোচিতও হয়েছেন। তার কোচিংয়ে তরুণ খেলোয়াড়দের বিকাশ এবং রক্ষণভাগের উন্নতি চোখে পড়ার মতো। তবে আক্রমণভাগে ধারালো না হলে এবং গোল করার সমস্যা সমাধান না হলে বড় সাফল্য অর্জন করা কঠিন। ম্যাচের পরিসংখ্যান। কাব্রেরার অধীনে বাংলাদেশ জাতীয় দল 32টি ম্যাচ খেলেছে। এর মধ্যে 9টি জিতেছে, 7টি ড্র করেছে এবং 16টি ম্যাচ হেরেছে। এই পরিসংখ্যান দলের উন্নতির জন্য আরও অনেক কাজ করার ইঙ্গিত দেয়। 2024 সালের ম্যাচ পর্যালোচনা। এবার চলুন দেখে নেওয়া যাক 2024 সালে আমাদের জাতীয় দলের পারফরমেন্স কেমন ছিল। 2026 ফিফা বিশ্বকাপ এবং 2027 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে আমরা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম। 21শে মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আমরা 5-0 গোলে হেরেছিলাম, যা ছিল একটি বড় ব্যবধানের হার। এরপর 26শে মার্চ হোম ম্যাচে আমরা 0-1 গোলে হেরে যাই ফিলিস্তিনের কাছে। এই দুটি ম্যাচেই ফিলিস্তিনের র্যাঙ্কিং ছিল 101তম। 6ই জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আমরা 0-2 গোলে হারি, যেখানে অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং ছিল 26তম। এই বাছাই পর্বের ম্যাচগুলোতে বড় দলগুলোর বিপক্ষে আমরা নিজেদের প্রমাণ করতে পারিনি, যা দলের বড় দুর্বলতা হিসেবে সামনে এসেছে। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে কিছুটা মিশ্র ফলাফল দেখা গেছে। 5ই সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে আমরা 1-0 গোলে জয়লাভ করি, কিন্তু এর 3 দিন পরেই 8ই সেপ্টেম্বর ভুটানের কাছেই 0-1 গোলে হেরে যাই। এরপর 13ই নভেম্বর মালদ্বীপের বিপক্ষে আমরা 0-1 গোলে হারি, কিন্তু 16ই নভেম্বর মালদ্বীপের বিপক্ষে 2-1 গোলে জিতে কিছুটা ঘুরে দাঁড়াই। সব মিলিয়ে 2024 সালে আমরা মোট 8টি ম্যাচের মধ্যে মাত্র 2টি জিতেছি এবং বাকি 6টিতে হেরেছি। এই পরিসংখ্যান মোটেও আশাব্যঞ্জক নয় এবং দলের ধারাবাহিকতার অভাব আরও একবার স্পষ্ট করে তুলেছে। 2025 সালের ম্যাচ পর্যালোচনা। 2025 সালের সূচনাও খুব একটা ভালো হয়নি। জুন মাস পর্যন্ত আমরা 3টি ম্যাচ খেলেছি। বছরের প্রথম ম্যাচটি ছিল 25শে মার্চ ভারতের বিপক্ষে। এই ম্যাচটি 0-0 গোলে ড্র হয়। ভারত যাদের ফিফা র্যাঙ্কিং 121তম, তাদের বিপক্ষে ড্র নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক ছিল। এরপর 4 জুন আমরা ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করি। এই ম্যাচে বাংলাদেশ 2-0 গোলে জয়লাভ করে। এই জয়টি দলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয়েছিল। তবে সর্বশেষ 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আমরা 1-2 গোলে হেরে যাই। সিঙ্গাপুরের র্যাঙ্কিং ছিল 161তম এবং এই হারটি দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সুতরাং 2025 সালের প্রথম 3 মাসের পারফরমেন্সে আমরা একটি ড্র, একটি হার এবং একটি জয় দেখতে পাচ্ছি। সাম্প্রতিক ব্যর্থতা ও বিতর্ক। সাম্প্রতিক সময়ে দলের পারফরমেন্স এবং ক্যাব্রেরার কৌশল নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। ভারত ও মালদ্বীপের বিপক্ষে ড্র বা জয় ছাড়া বড় কোনো অর্জন নেই। এমনকি ভুটান ও মালদ্বীপের মতো তুলনামূলক ছোট দলের বিপক্ষেও আমরা হেরেছি। সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হারে ক্যাব্রেরার তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই ম্যাচে তার দল নির্বাচন, শুরুর একাদশ, খেলোয়াড় পরিবর্তন এবং সামগ্রিক কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মিডফিল্ডে হামজা ও সমিতের সাথে জামাল ভুঁইয়াকে না খেলানো।
রাকিবকে তার মূল পজিশন রাইট উইঙ্গার থেকে স্ট্রাইকারে খেলানো, খারাপ পারফরমেন্সের পরেও সাদউদ্দিনকে স্কোয়াডে রাখা, আনিসুর রহমানকে 23 জনের স্কোয়াডে না রাখা। এছাড়াও কাবরেরার বিরুদ্ধে একটি বড় সমালোচনা হলো তিনি শুধুমাত্র ম্যাচের সময় বা ক্যাম্প চলাকালীন বাংলাদেশে থাকেন এবং বাকি সময় ছুটি কাটাতে দেশের বাইরে চলে যান। এই বিষয়টি বাংলাদেশের ফুটবল প্রেমী এবং ফেডারেশনের কিছু সদস্যের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। তার নিয়মিত উপস্থিতি দলের সামগ্রিক পারফরমেন্সের উন্নতির পথে একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এইসব কারণে বাংলাদেশের ফুটবল প্রেমীরা কাবরেরার পদত্যাগ চান। প্রিয় দর্শক, বাংলাদেশ ফুটবল দলের এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। কিকফুট বাংলাদেশের সাথেই থাকুন এবং দেশের ফুটবলের পাশে দাঁড়ান। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।